সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনীতির মাঠ ও বাস্তবতা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, উপাচার্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তিনি আছেন আমার সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন মাহবুব আজিজ, সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটি বলছিলাম যে রাজনীতির মাঠ ও বাস্তবতা, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। রাজনীতির মাঠ এবং আসল চেহারা, রাজনীতির আসল চেহারাটা যে এক নয়, সেটা আমরা জাতীয় নির্বাচনে দেখেছি। আমরা সোশ্যাল মিডিয়াতে এক ধরনের রাজনীতি বা নির্বাচনের রূপ দেখেছি, আমরা মাঠের রাজনীতিতে গিয়ে নির্বাচনের আরেক রকম রূপ দেখেছি। আমরা গত কদিন ধরে বেশ আলোচনায় ছিল নারী সংরক্ষিত নারী আসনের যে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদেরকে নিয়ে এক ধরনের রাজনীতি দেখেছি, সোশ্যাল মিডিয়াতে এক ধরনের রাজনীতি দেখেছি, বাস্তবে যে রাজনীতি বা মাঠের যে রাজনীতি, সেখানে যে চিত্র, সেখানে আবার আমরা অন্যরকম একটা চিত্র দেখলাম। তো রাজনীতির মাঠ ও বাস্তবতা, এই দুটি বিষয় একটু আলাদা আলাদা করে জানতে চাই। আমি মাহবুব আজিজ আপনাকে দিয়ে আলোচনাটা আজকে শুরু করতে চাই। ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, আপনি যেটা বললেন ভূমিকাতে, এটাই আসলে বাস্তব যে আমরা প্রকাশ্যে যা দেখি তা আসলে হয়তো অপ্রকাশ্যে অনেক অমিল থাকে। তারই তো কিছু সূত্র আমরা দেখলাম আমাদের বিগত নির্বাচনের সময়ে, যে জামাত ও বিএনপির যে দীর্ঘকালীন সখ্য, সেটাও তো নির্বাচনের আগে পুরোপুরি মুখোমুখি দাঁড়ালো। অনেক যুক্তিসঙ্গত কারণও আছে, এবং যেটা খুব দেখবার মতো বিষয় ছিল যে অন্তত নির্বাচনের 15 দিন আগে মুক্তিযুদ্ধের প্রশ্নে কিন্তু বিএনপি খুব সুদৃঢ় অবস্থান নেয়, এবং ভোটাররাও সেটা দুহাত ভরে তাদের প্রতিদান দিয়েছে। তারা 2/3 আসনে বিজয়ী হয়েছে। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, 12ই মার্চ থেকে সংসদ অধিবেশন শুরু হলো। তারপর যতই বিতর্ক থাকুক না কেন, এই নির্বাচন নিয়ে কিন্তু এই বিতর্ক ভবিষ্যতেও থাকবে, কারণ বিতর্ক আসলে রাজনীতির একটা খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর আমাদের মতো এরকম একটা দেশে যে রাজনীতি বহুধা বিভক্ত, এবং প্রতিদ্বন্দ্বী দলকে নির্মূল করবার একটা চেষ্টা সবার মধ্যেই থাকে। আপনি দেখুন যে আওয়ামী লীগের শেষ 15 বছরে তাদের তো একটা প্রধান লক্ষ্যই হয়ে গিয়েছিল বিরোধী মতকে তারা নির্মূল করবে, এবং জাতীয় পার্টিকে তারা একটা পুতুল বিরোধী দল হিসেবে বানিয়ে নিয়েছিল, এবং একটা আমিডামি রাতের বেলা একা একা নির্বাচন তারা পরপর করেছে, এবং সেটারই বিক্ষুব্ধ যে জনরোষ আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থানে চূড়ান্তভাবে। এখন যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপনার যে রাজনীতির মাঠের বাস্তবতায়, সেটাতেও কিন্তু এক ধরনের প্রতিপক্ষকে নির্মূল করবার একটা চেষ্টা কিন্তু এখনো আছে। আপনি দেখুন যে এখন যে সংসদটি চলছে, এটা যদি আমরা খুব খোলা চোখে বিশ্লেষণ করি, এটা কিন্তু এক ধরনের হাসি খুশির সংসদই আসলে চলছে। যতই পরস্পরের প্রতি বিরোধ থাকুক না কেন, যেই বিরোধ নির্বাচনের আগে ছিল তখন তো মোটামুটি একদম মুখোমুখি ছিল, কিন্তু নির্বাচনের সময় কিন্তু এই স্বস্তিও ছিল বিএনপির মধ্যেও, জামাতের মধ্যেও, যে আমাদের একটা প্রধান প্রতিপক্ষ নির্বাচনে অনুপস্থিত। সেটা আওয়ামী লীগ, এবং সেটা যুক্তিসঙ্গত কিছু কারণও যেমন আছে, আবার তার পক্ষে বিপক্ষে অনেক যুক্তিও দেওয়া যায়। যারা অপরাধী, যারা খুনের সঙ্গে জড়িত, তারা ছাড়া বিপুল সংখ্যক কর্মী এবং নেতা কেন নির্বাচনের বাইরে, সেটার কোনো যথার্থ উত্তর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেবার আগেই তারা কার্যত নিষিদ্ধ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের, এবং সেভাবেই নির্বাচনটি হয়েছে। এবং নির্বাচনের পরে কিন্তু আমরা দেখলাম সংসদে এই বিষয়ে সরকারি এবং বিরোধী দল একমত। তারা সেই নিষিদ্ধতার ব্যাপারটিকে আইনে পরিণত করলেন। এখন 14 বছর কারাদণ্ড হবে আওয়ামী লীগ করলে। ওকে, এই 14 বছর কারাদণ্ড হবে আওয়ামী লীগ করলে, কিন্তু তারপরও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের আগে আহ্বান জানানো হয়েছিল যে যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা তো আর চলে যায়নি, তারা তো আর পালায়নি, তারা ইচ্ছা করলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে যোগ দিতে পারে, এমনটা বিএনপির পক্ষ থেকেও আহ্বান ছিল। আবার এমনটা আহ্বান আমরা দুদিন আগে বিরোধী দলীয় চিফ হুইপের মুখেও শুনেছি যে 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 দলই করুক না কেন এখন এনসিপি করতেই পারে। তো তার মানে এই যে একটা পুনর্বাসন, মানে একটা দলকে নিষিদ্ধ করে দিয়ে 20 বছরের কারাদণ্ড হবে এমনটা একটা শর্ত জুড়ে দিয়ে তাদের নেতা কর্মীদেরকে দলে টানার বিষয়টির প্রশ্নটা থাকবে আপনার কাছে।
পরবর্তীতে আমি চলে যেতে চাই অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে। এই যে সিলেকশন হলো, আমি সিলেকশনটা কেমন হলো এই প্রশ্নের উত্তরটা সবার কাছেই জানতে চাচ্ছি, আপনার কাছে একটু জানতে চাই যে সংরক্ষিত নারী আসনে যারা সাংসদ নির্বাচিত মনোনীত হলেন তাদেরকে মানে কেমন হলো, আপনি রেটিংটা কেমন করবেন 10 আউট অফ? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আজকে আলোচক হিসেবে আছেন এবং দর্শক যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা বলেছেন যে রাজনীতির মাঠ এবং বাস্তবতা এর মধ্যে একটা কি চিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য আজকের মূল আলোচনা, এটি আমাদের মনে হয়। উনি যেটা বলেছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আমাদের সংসদ অধিবেশন বসেছে এবং আমাদের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী আমাদের যে সংরক্ষিত নারী আসন, সেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন কমিশন তো মানে এটা নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে এবং এটাকে সামনে রেখে আমাদের সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধি মনোনীত করেছেন। ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে 36 জন তাদের যে মোট সংসদের যে প্রতিনিধিত্বের মোট আসন সেইটার ভিত্তিতে তারা যে 36 জন সংরক্ষিত নারী আসনে প্রতিনিধি পাবে তাদের নাম তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন এবং অনেকেই বোধহয় মনোনয়নপত্র দাখিল করেছেন বা মনোনয়নপত্র দাখিল করার প্রক্রিয়ার মধ্যে আছেন। এবং এটা নিয়ে এটা নিয়ে বেশ জোরালো আলোচনা গত কয়েকদিনের মধ্যেই আমরা ছিল। আপনি দেখেন বিএনপি মতো রাজনৈতিক দল এবং তাদের যারা সমমনা আছেন, জোটের মধ্যে আছেন, সেখানে আপনি লক্ষ্য করেছেন যে 900 মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। বিএনপি মনোনয়ন প্রত্যাশী 900 এবং 900 মনে হয় তাদের মনোনয়ন প্রত্যাশী ছিল। এবং এই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আমরা দেখলাম শেষ পর্যন্ত 36 জনকে মনোনয়ন দেওয়া চূড়ান্তকরণ, এটা দলের জন্য অত্যন্ত কঠিন একটা কাজ। এবং মনোনয়ন দেওয়ার পর আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখছি। বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, যারা মনোনয়ন পান নাই, তাদের এক ধরনের প্রতিক্রিয়া আছে, অন্যদিকে যারা পেয়েছেন তাদের এক ধরনের প্রতিক্রিয়া আছে। এবং আমরা যারা সাধারণ দর্শক, সাধারণ যারা দেখি, তাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনি যদি বিএনপির এই 36 জনের আমরা তালিকাটা যদি আমরা দেখি, সেখানে রাজপথে এই দীর্ঘ লড়াই সংগ্রাম করা, এমনকি এই টেলিভিশন টকশোতে এসে আপনাদের সাথে আমাদের সাথে বসে এই বিএনপির পক্ষে বা গণতন্ত্র পুনরুদ্ধার পক্ষে যারা 17 বছরের তারাও যেরকম আছে, রাজপথে প্রতিনিয়ত যারা বিএনপির আন্দোলন কর্মসূচি বা সংগ্রামের মধ্যে যারা ছিলেন এরকম আছে, দু একটা মুখ নিয়ে কথাও আছে যে এরা কারা, এইখান থেকে কোথা থেকে ওনাদের আবির্ভাব হলো, এই ধরনের কথাও আছে। ফলে আমি বলছি যে এই ইয়াটা হয়েছে আপনার একটা মিশ্র প্রতিক্রিয়া তো হবেই। 900-র মধ্যে 36 জন। আর আপনি যেটা আমি দেখেছি, আমার কাছে যেটা মানে ইতিবাচক মনে হয়েছে, এইবার যারা এখানে পেয়েছে দু একজন ব্যতিক্রম ছাড়া আপনি দেখবেন যে প্রত্যেকের কিন্তু রাজপথে একটা মানে বিএনপি আসলে যারা রাজপথে রাজনীতি করেছে তাদেরকে প্রায়োরিটি দিয়েছে শেষ পর্যন্ত। কিন্তু আপনি যে দুই একজনের কথা বলছেন এবং তরুণদেরকে প্রায়োরিটি দিয়েছে, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রী মনসুরাও কিন্তু সেখানে সংসদ সদস্য হয়েছে। কিন্তু এর মাঝখানে যে আমি এটাকে আসলে ইন্টেনশনালি বলবো নাকি এটাকে কোনো কৌশল বলবো, সেটি হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা শিকদার ঠাকুর। এটা আসলে এইটা আমি জানি না, এটা আপনি যেটা বলেছেন এটা আমার তো জানা নেই। বিএনপি আমি শুনেছি যে সুবর্ণা শিকদার আওয়ামী লীগের সময়ও আজকে কোথাও আমি এক জায়গায় পড়েছি যে তিনি বারবার আওয়ামী লীগের হাত শক্ত করতে চেয়েছেন, শক্ত করেছেন এবং মনোনয়ন প্রত্যাশীও নাকি তিনি ছিলেন। এখন দেখেন এখানে যেগুলো করা হয়েছে, বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্বের প্রশ্ন এখানে আছে, শ্রেণী বা বিভিন্ন ধর্মবর্ণের প্রতিনিধিত্বও কিন্তু এখানে আছে। সেখানে ওনারা কোন বিবেচনায় করেছেন আমি জানি না। আর গোপালগঞ্জে তো এখন বিএনপি এইবার তাদের সংসদীয় আসনগুলোতে তাদের প্রতিনিধি হয়েছে, এটা তো বিএনপির জন্য একটা বড় হিসাব। তো এইটা আমি যেটা আপনাকে বলেছিলাম যে এই কারণে ব্যতিক্রম কিছু ঘটনা হয়েছে যেটি নিয়ে আলোচনা চলছে, সমালোচনা চলছে এবং বিএনপির নেতৃত্বই এটার ব্যাখ্যা দিতে হবে। তো আমি যেটাকে মনে করছি সেটা যদি বিএনপি একটা বিবেচনায় যদি তারা রাখতেন, যারা দীর্ঘদিনের তাদের পরীক্ষিত অনেকেই হয়তো পান নাই, তাদেরটাই যদি হতো শতভাগ হলে এটা ভালো হতো। কিন্তু আমি এর মধ্যেও যেটা দেখেছি যে এই বছর একটা যে যারা রাজপথে ছিলেন, বিএনপিকে যারা সার্ভ করেছেন তাদের মধ্যে এবং পরিবার
সূত্রেও দুই একজন পান নাই যে এরকম না, সেটাও দুই একজনের এরকমও হয়েছে। এবং এটা বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই যে রাজনীতিতে এগুলো নানা সমীকরণের মধ্য দিয়ে হয়। তো আমরা এখনো জামাতের এটা বোধহয় চূড়ান্ত ভাবে আমরা দেখিনি এখনো, বোধহয় বা তাদেরও হয়ে যাবে। খুব কিন্তু বেশি না, 3 ঘন্টা আগে আপডেটেড দেখেছি যেটা, হয়তো বা এর মধ্যে সেটা চূড়ান্ত হয়ে গেছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, যারাই প্রতিনিধিত্ব করার সুযোগটা তারা পেয়েছেন, তারা যেন এটাকে সুবিচার করেন। সংসদে একটা সময় যারা সংরক্ষিত আসনের ছিল তাদেরকে অলংকার হিসাবে আমাদের বাংলাদেশের মানে এটা আমরা বলেছি এক ধরনের বলা হতো, কিন্তু এইবার যাদেরকে আমরা দেখছি যে তাদের প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং আমরা তো সংসদে এমন প্রতিনিধিদেরকে দেখছি যারা একটা দেখে দেখেও পড়তে পারেন নাই, তারাও কিন্তু সংসদে গেছেন। কিন্তু এইবার যারা আছেন আমরা আশা করি তারা কন্ট্রিবিউট করবেন। এবং সরকার দল এবং বিরোধী দল দুই ক্ষেত্রেই আমরা যাদের মুখগুলো দেখছি তারা সকলেই শিক্ষিত এবং সকলে এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তাদের আছে, রাজনৈতিক ধারা বা রাজনৈতিক মনোভাব নিয়েই কিন্তু সংসদে আমরা চাই যে তারা তাদের জায়গা থেকে কাজটা করবেন। সংসদে একটা নতুন দল একেবারে 6 জন প্রতিনিধি নিয়ে বসে আছে, এনসিপি বসে আছে। এনসিপির ভূমিকা কতটুকু হবে এই সংসদে নিশ্চয়ই আমি জানবো। মাহবুব আজিজ, তার আগে ওই প্রশ্নটি একটু ছিল আপনার কাছে যে এই যে আওয়ামী লীগকে, এবং আমি একটা উদাহরণ ঠিক একটু আগে দিয়েছি যে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেলেন সুবর্ণা শিকদার ঠাকুর। তো এই মানে তকমাটা বা এই অভিযোগটা বরাবরই বিএনপির বিরুদ্ধে করে আসা হচ্ছিল যে বিএনপি কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ফিরিয়ে আনতে চায়, পুরনো ক্ষমতা কাঠামো বিএনপি বজায় রাখতে চায় এবং এর মাধ্যমে আওয়ামী লীগ একসময় ফিরে আসবে, এরকমটাই বলা হচ্ছিল। কিন্তু গত পরশুদিন যখন বললেন জনাব নাহিদ ইসলাম যে যে কেউ আসতে পারে, আসলে ছাত্রলীগ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ সেখান থেকেও যুক্ত হতে পারে, মুজিববাদ বাংলাদেশে রাখা যাবে না, মুজিববাদের বিরুদ্ধে তাদের সকল আন্দোলন ছিল, সেই মুজিববাদের যে অঙ্গ সংগঠন বা ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ, সেখান থেকে যখন কর্মীরা এসে এনসিপিতে যোগ দিবে বা অন্য কোনো দলে যোগ দিবে, সেটা কি আসলে রাজনৈতিক মতাদর্শকে ভুলিয়ে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটবে কিনা আপনার কি মনে হয়? দেখুন, যেই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে 18 মাসে, সেটা তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্রয়ে এবং এক ধরনের ইচ্ছায় ঘটেছে। মুজিববাদ বলে কিছু নাই রাজনীতিতে। এটা কখনোই আওয়ামী লীগের কোথাও কোনো জায়গায় মুজিববাদ শব্দটি ব্যবহার করা হয়নি। এটা সবসময়ই একটি সমালোচনার জন্য একটি প্রয়োগ করা শব্দ, যেটি আবার এই 18 মাসে অনেকের মুখে এগুলা শোনা গেছে যে বঙ্গবন্ধু লক্ষ লক্ষ মানুষ মেরেছে, বিরোধী মতকে মেরেছে, সেগুলোর কোনো রকম প্রামাণ্য নাই। আপনি 3 বছরের 72 থেকে 75-এর পত্রিকা দেখুন, এগুলো সব পাওয়া যায়। কোনো পত্রিকা আপনি দেখবেন না 4-5টি খুনের খবর আছে, সেই খুনের খবর কখন নাই, কোন সময়ে কোন রাজনৈতিক আমলে খুন খারাপি হয় না। তো সব কিছুই বঙ্গবন্ধুর উপরে চাপিয়ে দেওয়া, এটাও মুক্তিযুদ্ধ বিরোধী একটি কর্মকাণ্ডেরই প্রতিচিহ্ন। আপনি দেখুন যে এই যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দুটি নিষিদ্ধ শব্দ ছিল বা আছে এখনো, যে শব্দ করা মানেই হচ্ছে ভারতীয় দোসর। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে সমালোচনা যখন আপনি করবেন যে একা একা নির্বাচন করছেন, তখন বলা হতো বিএনপি জামাত, এ তো অগ্নি সন্ত্রাসী। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন আপনি আওয়ামী লীগ আনবেন না, কারণ তারা সকলেই তো খুনি নয়, তখন বলা হতো আপনি ভারতীয় দোসর, আপনি আওয়ামী লীগের প্রেতাত্মা। যারা বলতো সেই একই কথা শুনিয়ে আজ মন্থরার মুখে, তারা আজকে ছাত্রলীগকে খুব চমৎকার বলে ফুলের মালা দিয়ে বরণ করবেন, কারণ সংসদে যাওয়ার কাজটি সম্পন্ন হয়ে গেছে। এখন নিজেদেরকে পরিসরটা বড় করা দরকার। পরিসর বড় করার জন্য কেকটি, সবচেয়ে বড় কেক কোথায় পড়ে আছে? আওয়ামী লীগের কেকটি একা এতিমের মতো পড়ে আছে। তো সেই দিকে সবার চোখ গেছে। এখন এই যে চোখটা যে যাচ্ছে, এটা একটি অগণতান্ত্রিক মানসিকতা। আপনারা ঠিক করে দেবেন যে আপনি এই বিএনপি করুন বা আপনি এনসিপি করুন। যিনি আওয়ামী লীগ করেন তার তো একটা আদর্শ আছে, তার তো একটা চেতনা আছে। যে বিএনপি করেন তার তো আদর্শ আছে, থাকার কথা। যদিও আমাদের রাজনৈতিক আদর্শ কোন দলের থেকে কোন দল ভিন্ন, আমরা এটা নিয়েও বিতর্ক হতে পারে, কিন্তু রাজনীতি মানে কি 5-6 জন মিলে চা খাওয়া, না একসাথে খালি নিপাত যাক বলে স্লোগান দেয়া? রাজনীতি মানে একটি আদর্শগত মঞ্চ, যেখানে একটা সাংগঠনিক ভিত্তিতে একটা আদর্শের চর্চা হবে। আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্ব দানকারী দলের একটা আদর্শ ভিত্তিক রাজনীতির
প্রতিফলন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাঙচুরের মধ্যে দিয়ে দেখেছি। আওয়ামী লীগের যে দুঃশাসন, যে স্বৈরাচারী রূপ, সেটাই কিন্তু আওয়ামী লীগের একমাত্র রূপ নয়। সেটার জন্য ফৌজদারি আইন আছে, যারা হত্যা করেছে, যারা এগুলো আমাদের চোখের সামনে ঘটেছে, তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল সুস্পষ্ট আইনের শাসনকে কার্যকর করা। তা না করে তারা যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে ওইটা যুক্ত করে দুটোকেই অর্থহীন করে একটা ঝুলিয়ে দিয়ে গেছে। এর কারণ তারা আসলে সাম্প্রদায়িক শক্তিটাকে এই বিএনপির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কোন রকমের অস্থিরতা বজায় রাখা, অস্থিরতা না, শূন্যতা যদি থাকে, আপনি মাঠে 3টা বড় প্লেয়ার বা 2টা বড় প্লেয়ার, একটা প্লেয়ারকে আপনি মাঠ থেকে বাইর করে দিয়ে আমার একটি প্লেয়ারকে দিলেন, বুঝলেন না? তো সেই ক্ষেত্রে আমরা এবং মামুরা সেরকম একটা ব্যাপার তারা করবার চেষ্টা করেছে। এবং এই জায়গাতে এই যে বিভাজিত একটা চির বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির যে চেষ্টা সবসময় আওয়ামী লীগ আমলেও ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেটারই ধারাবাহিকতা আওয়ামী লীগের উপরেই সেটা প্রয়োগ করেছে। এখন বিএনপি তো এগুলা কোনো কিছুর সঙ্গে জড়িত নয়, কিন্তু তারা তাদের মতো করে যেই সুফল সেটাকে তারা 2/3 ভোটের মাধ্যমে নিয়ে যখন গেছে, তখন নিশ্চয়ই বিএনপি এত বোকা না যে তারা তাদের প্রধান প্রতিপক্ষকে বলবে আসুন আমরা রাজনীতি করি। কারণ তারা তাদের এই সুযোগটা কেন ব্যবহার করবে না? এটাই তো স্বাভাবিক। কারণ তারা 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত দল, তাদের ব্যাপারে 50 লক্ষ মামলা আওয়ামী লীগে দিয়েছে। বিএনপি কি বোকা নাকি যে যাদেরকে 17 বছর নির্যাতন করেছে তারা বলবে আসো আমরা একসাথে থাকি? তা এটা কেউই বলবে না। কাজে এই জায়গায় যেটা হয়েছে, যে যার ভুলের মাসুল সে তার মতো করে দেবে। এবং জামাত বা এনসিপি যে এখন এই সমস্ত কথা বলছে সেটা তো খারাপ কিছু না, কারণ তারা তাদের শক্তি বাড়াতেই চাইবে। কিন্তু মূল কথাটা হচ্ছে আপনার দলের আদর্শ কি, এনসিপির আদর্শ কি আপনি জানেন? তাদের গঠনতন্ত্র ঘোষণাপত্র কোথায়? তারা কি সমাজতান্ত্রিক? তারা কি ইসলামিস্ট? তারা কি মধ্যপন্থী? মুক্তিযুদ্ধ ব্যাপারে মধ্যপন্থী তো বলতোই তারা, যে তারা মধ্যপন্থী জিনিসটা কি? তারা নতুন বন্দোবস্তের নতুন বন্দোবস্ত মানে কি? যে মুক্তিযুদ্ধকে হানাদার বা প্রতিরোধ যুদ্ধ বলা, পাকিস্তানিকে হানাদার বাহিনী বলা, এটা বিসিএস পরীক্ষায় এসেছিল। নতুন বন্দোবস্ত মানে কি? 32 নম্বরকে ভেঙে ফেলা বুলডোজার দিয়ে। নতুন বন্দোবস্ত মানে কি? দেশ জুড়ে ভাস্কর্যগুলো ভেঙে ফেলা মুক্তিযুদ্ধের, এই যে মাজারগুলো ভেঙে ফেলা। নতুন বন্দোবস্ত মানে কি? শিক্ষকের গলায় মালা দেওয়া। এগুলো তো আমরা বাংলাদেশে আগে দেখিনি। এই যে এই মঞ্চে দাঁড়িয়ে যেভাবে ভাষা বিকৃতি করা হয়, যেভাবে কথা বলা হয়, এগুলো তো আমরা বাংলাদেশে আগে দেখিনি। কাজেই এই বিষয়ে খালি একটা নতুন বন্দোবস্ত একটা ভেগ টার্ম বললে হবে না। নতুন বন্দোবস্ত জিনিসটা কি? আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষায় 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। এটা একটা অসাম্প্রদায়িক আন্দোলন। 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টের গানগুলোর কথা মনে করে দেখুন। জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দির ও সোপানো তলে, এই গানগুলো কি 18 মাসে আর শুনেছেন আপনি? বরং আপনার সারা দেশে কনসার্ট বন্ধ করা হয়েছে, আপনার কাওয়ালি গাওয়া হয়েছে। আমরা তো কাওয়ালি শুনি নাই 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট। আমরা তো সেখানে মুক্তিযুদ্ধের গানগুলো শুনেছিলাম। এই নাহিদ ইসলামের কণ্ঠে আমরা স্লোগান শুনেছিলাম, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা 18 মাসে বৈষম্য নিয়ে কোনো শব্দ শুনেছি? আমরা দেখেছি যে কোটি কোটি টাকার নানান রকম কাহিনী কেসা। এত কিছু কেন? সাংবাদিক মাহবুব আজিজ, আপনার কাছ থেকে জানবো বিরতির পর এসে, তাহলে এত আয়োজন কেন, কি কারণে? 18 মাসের সেই যে বারবার বসা ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে এত আয়োজন কেন? কি চাই, কি প্রমাণ করতে চেয়েছিলেন সকলে? একটা বিরতির পরে ফিরে আসছে দেশ সাম্প্রতিকে। দর্শক থাকুন সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ সাম্প্রতিকে নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল। স্কয়ারবার, সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতির মাঠ ও বাস্তবতা আজকে আলোচনার বিষয়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আছেন এবং মাহবুব আজিজ আছেন। আমি আলোচনায় চলে যেতে চাই। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে একটু আলোচনাটাতে আসতে চাই। এই যে নতুন বন্দোবস্তের কথা দিয়ে শেষ করলাম আমরা, যে নতুন বন্দোবস্ত আসলে কি, মাহবুব আজিজ কিছুটা বলছিলেন। সেক্ষেত্রে নতুন বন্দোবস্তের সংসদ, নতুন ধরনের রাজনীতির সংসদ, জবাবদিহিতার সংসদ, সহনশীলতার সংসদ, এই বিষয়গুলো ছিল আমাদের প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত। কারণ বহু বছর পর একটা নির্বাচন, আমাদের নির্বাচনের পরবর্তী সময় যা কিছু হবে সব সংসদে হবে। অথচ বিরোধী দল 2 মাস যেতে না যেতেই এখন রাজপথে নেমে এসেছে। এটা কেন? সরকারি দলকে বিরোধী দলকে আস্থায় নিতে পারলো না, নাকি বিরোধী দল এটি তাদের এক ধরনের রাজনৈতিক কৌশল? কি মনে হচ্ছে? হ্যাঁ, আপনি যেটা বলেছিলেন যে রাজনৈতিক বন্দোবস্ত, আমরা এই শব্দটা খুব শুনেছি, এবং রাজনীতির নতুন বয়ানের কথা, এই শব্দগুলো আমরা খুব গত 18 মাসে বা 2 বছরের মধ্যে আমরা খুব এইগুলো শুনেছি। কিন্তু একটু আগে উনি যখন বলছিলেন তখন আমি বলছিলাম যে আসলে নতুন
বন্দোবস্তের কোনো সংজ্ঞায়ন তো হয় নাই বা কোনো আপনার এটা সংজ্ঞাও নেই। আমি যেটাকে আমার দৃষ্টিতে মনে করছি যে নতুন, এটাই আমার নতুন বন্দোবস্ত। তো ফলে এই নতুন বন্দোবস্ত এবং রাজনীতির নতুন বয়ানের কথা আমরা শুনেছি, কিন্তু বাংলাদেশে যে রাজনীতির একেবারে প্রথাগত যে ঐতিহ্যগত ধারার মধ্যেই আমরা এখনো আছি, সেতে কোনো সন্দেহ নেই। এনসিপি রাজনৈতিক দল হিসেবে যখন মানে আত্মপ্রকাশ করে, শুক্রবার দিন ছিল, আমার মনে নেই তারিখটা, কিন্তু বারটা মনে আছে, শুক্রবার, বৃহস্পতিবার রাতে আমি 26শে ফেব্রুয়ারি, আচ্ছা যাই হোক, বৃহস্পতিবার রাতে আমি আপনাদের এই অনুষ্ঠানে এসেছিলাম এবং আমাকে সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই নতুন দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন প্রত্যাশা করছেন কিনা। তো আমি বলেছিলাম যে আমি করতে চাই, কিন্তু একই সাথে আমার আশঙ্কার জায়গাটা হলো যে যারা এই নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন তারা বাংলাদেশের রাজনীতির যে আমাদের ইয়াটা আছে, লিগাসি এবং কালচার, এটার মধ্যে দিয়ে বড় হয়েছেন, এবং এই বড় হওয়া মানুষগুলো রাজনীতিতে আমাদের কোনো গুণগত পরিবর্তন এনে দিতে পারবে কিনা এইবার সংশয়। কিন্তু আমার সংশয়টা মিথ্যা প্রমাণিত হোক। কিন্তু আজকে এসে আমরা যেটা বলছি যে এই যে ধারা, আমাদের যে রাজনীতির কালচার, এই কালচার থেকে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছি, কিন্তু নতুন বন্দোবস্ত উপহার দিতে ব্যর্থ হয়েছি। মানে বাস্তবতা ওই একই। আমি এটাই হলো, আমরা যতই বলি না। এখন আপনি সংসদের কাছে আপনার প্রত্যাশা একটা হয়েছে। আমরা গত ১.৫ দশকে আসলে যদি আমরা মনে করি যে এই সংসদ যেটা আছে, আগের যে 3টি সংসদ, সেই 3টি সংসদ আসলে একটা একপাক্ষিক সংসদ এবং এক ব্যক্তির ইচ্ছাধীন একটা সংসদ ছিল। সেখানে আপনি মনে আছে আপনাকে যে রওশন এরশাদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন যে আমার অবস্থানটা কি, আমাকে একটু বলেন, আমার অবস্থানটা কি। আমার একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে উনি পড়েছিলেন যে আমি কি আসলে বিরোধী দলীয় নেত্রী কিনা, এটা নিয়ে তিনি একটা হয়েছিল এবং ওনার কাছে একটা অ্যাপিল ছিল যে আমাকে আমার আইডেন্টিটিটা দেন। কারণ বিদেশ থেকে কোনো প্রতিনিধি দল আসলে তখন মানে বিএনপির সাথে বিরোধী দল হিসাবে, কিন্তু সংসদে প্রতিনিধিত্বকারী দল হিসাবে জাতীয় পার্টি তার এই অবস্থান নিশ্চিত করতে পারেন নাই। ফলে সংসদ আসলে একটা একপাক্ষিক সংসদ ছিল। এইবার নির্বাচনের পর আমাদের একটা প্রত্যাশা যে সংসদটা হবে আমাদের রাজনীতির বলেন, আমাদের আইন প্রণয়ন, দেশ পরিচালনার একটা কেন্দ্রবিন্দু, এবং সেইখানে সরকারি দল এবং বিরোধী দল, দুই দল একটা যৌক্তিক তর্ক বিতর্কের মধ্য দিয়ে সংসদকে তারা প্রাণবন্ত করবেন, সংসদ করবেন এইটা, এবং এর মধ্য দিয়ে দেশের জন্য কল্যাণকর কিছু তারা নিয়ে আসবেন। রাজনীতি, আমি একটু শেষ করছি এটা, যে রাজনৈতিক দলগুলো সংসদে থাকবে এবং সময়ে সময়ে রাজপথে যাবে, সংসদ থেকে ওয়াকআউট করবে, এটা একটা গণতান্ত্রিক ধারারই অংশ। কিন্তু কথায় কথায় আপনি ওয়াকআউট আর কথায় কথায় আপনি রাজপথে পরিস্থিতি বুঝে যদি আপনি না যান, তাহলে এটা আপনার জন্য তো কিছু, দেশের জন্য তো কিছু হবে না, কিন্তু আপনার জন্য জনসমর্থনও হারাবে, আপনার জন্য কোনো ইতিবাচক হবে না। রাজনৈতিক দলগুলো মনে করে যে সংসদে বসে শুধুমাত্র বোধহয় তাদের তৃণমূলকে উজ্জীবিত করা যায় না, সেই জন্য রাজপথের কর্মসূচি নিয়ে তারা যায়। কিন্তু আপনি কোন ইস্যুতে যাচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি এখন একটা বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে যাচ্ছি, জ্বালানি সংকট যাচ্ছেন, জনগুরুত্বপূর্ণ এই বিষয় না নিয়ে যদি আপনি আরো তাত্ত্বিক অনেক বিষয় নিয়ে যান, সেটা কিন্তু মানুষ, আমার আপনার প্রথম বিবেচনা থাকবে যে আমি একজন মানুষ, ধরেন সাধারণ মানুষ, আমি রাজনীতির অনেক কঠিন, অর্থনীতির অনেক কিছু বুঝিনি, আমার হলো মূল্যস্ফীতি আমার জীবনকে কেমন ভাবে স্পর্শ করছে, আমি এটা বুঝি, আমি এটা বুঝতে চাই। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগে বা নির্বাচিত হওয়ার আগে কিন্তু এই যে জুলাই সনদ বাস্তবায়ন, এই বিষয়টি নিয়ে তারাই প্রথম সিগনেচার করে এবং তারাই প্রথম প্রতিশ্রুতি দেয় যে এটি বাস্তবায়ন করা হবে। যখন নির্বাচনের পর সংসদে বসে এই বিষয়টি নিয়ে সকলে বলে যে গড়িমসি করছে বিএনপি, তখন আসলে একটা তো প্রশ্ন থেকে যায়। আর একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতির পরে ফিরে এসে নিশ্চয়ই আমি বাকিটা শুনবো মাহবুব আজিজের কাছে। দর্শক থাকুন আমার সাথে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতির মাঠ ও বাস্তবতা কি বলছে এই প্রসঙ্গে আলোচনা করছিলাম। মাহবুব আজিজ আছেন, অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আমার সাথে যুক্ত আছেন। আলোচনায় ফিরতে চাই। মাহবুব আজিজ, এই অংশে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। একটি প্রশ্ন রেখেছিলাম যে এই যে এতগুলো মাস, প্রায় 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন আয়োজন, বারবার বসা রাজনৈতিক দলগুলো, নানা রকমের প্রস্তাব, সংস্কারের নানা রকমের কমিশন গঠন, অনেকগুলো সংস্কারের বিষয় নিয়ে আসা, এবং সর্বশেষ জুলাই সনদে স্বাক্ষর করা, এবং সেটিও একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে করা। যদি পোড়াতেই হয় তাহলে এত আয়োজন কেন? জুলাই সনদ তাহলে কেন
একটু না। জানতে চাই, এবং সেই সাথে আরো একটা প্রশ্ন যুক্ত করে দিই, আপনি একবারে প্রশ্নের উত্তর দেন। সেটা হলো যে এনসিপির এখন তাহলে কি হবে? তারা তাদের স্বকীয়তা ধরে রাখতে পারছে কিনা জাতীয় সংসদে, নাকি ধীরে ধীরে আরো বেশি সংকুচিত হয়ে যাচ্ছে জোটের মধ্যে? দেখুন, আপনার কি মনে যে হয়? জুলাই সনদ যে বাতিল হয়ে যাচ্ছে ব্যাপারটা তা নয়, কারণ নোট অফ ডিসেন্ট সহ 11টি নোট অফ ডিসেন্ট দিয়েছিল বিএনপি, এবং তারা বলেছে, তাদের প্রধানমন্ত্রীও সরাসরি বলেছেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু যেভাবে জামাত এনসিপি সংসদে বলছে যে আর সব কিছু বাদ দিয়ে দেশে আর কোনো সমস্যা নাই, শিশুরা মারা যাচ্ছে, আপনার জ্বালানি সংকট, মানুষের অর্থনৈতিক দুরবস্থা, কোনো বিষয়ই আলাপ হচ্ছে না, আলাপ হচ্ছে শুধুমাত্র জুলাই সনদ নিয়ে। কারণ হচ্ছে এই যে নতুন বন্দোবস্ত না, যে আমরা বারবার শুনলাম, এটা হচ্ছে আওয়ামী লীগের যেই বন্দোবস্ত ছিল সেটা নিজেদের মতো করে চালিয়ে দেওয়ার নাম হলো নতুন বন্দোবস্ত। আওয়ামী লীগ যা যা করেছিল আমরা এখন তাই তাই করব। এইটা এখন যারা রাজনীতি করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে, তাদের সকলেরই মনোবাসনা যেটা আওয়ামী লীগেরই ছিল, অর্থাৎ নির্মূল করতে হবে, প্রতিপক্ষ বলে কিছু থাকবে না। কারণ আপনি দেখুন এখন যা সংসদ, সেটা আসলে আমোদ আহ্লাদের সংসদ। আজকে দেখুন কি হয়েছে, হাসনাত আবদুল্লাহ গাড়ি চাইলেন, করমুক্ত গাড়ি, যেটা প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে কোনো করমুক্ত গাড়ি দেওয়া না, দেশের যে অবস্থা। তার মধ্যে জামাত নেতা বললেন যে ছোটদের কথা শুনতে হয়, ছোটরা যে আর কি কি চাইবেন আমরা আগামীতে তা দেখতে চাই। অর্থাৎ জিনিসটা আমোদ আহ্লাদের ব্যাপারে পরিণত হয়েছে। তো এই যে আমরাও মামুদের সংসদ, আমরা এখানে যতই হুঙ্কার ধ্বনি শুনি না কেন জামাতের, আপনি জামাতের গত 50 বছরের অভিজ্ঞতা যদি বিশ্লেষণ করুন, জামাত এই দেশের কোনো প্রগতিশীল আন্দোলনে অংশগ্রহণ করেনি, কোনো রকম বড় গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনে একক নেতৃত্ব সে কখনোই দেয়নি। তার সর্বোচ্চ অভিজ্ঞতা কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সঙ্গে সহযোগী হিসেবে। 3 থেকে 18টি আসন তারা পেয়েছে। তাদের সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে তারা 4 থেকে 7% পর্যন্ত ভোট পেয়েছে। তো এই ভোট 36%-এ গেল কি করে? কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছিল, তাদের একটা এজেন্ডাই ছিল যে একটা বিভাজিত সংস্কৃতি আমরা এখানে করব, যেটা 1/11-এ বিরাজনীতিকরণের যে একটি স্বপ্ন ছিল, সেই অর্ধসমাপ্ত স্বপ্ন এই অন্তর্বর্তীকালীন সরকারের সিভিল সোসাইটির নেতাদের হাতে প্রায় পূর্ণ অবয়ব আমরা দেখতে পাই। আপনি একটু বলি দুটো লাইন, যে কি আপনি বলতে পারেন জুলাই সনদে আবার বিরাজনীতিকরণ কোথায়? প্রধানমন্ত্রী বা সরকার প্রধান একই সঙ্গে রাজনৈতিক দলের নেতা হতে পারবেন না, এই ইন্টেনশন কি বলে? এই জুলাই সনদ ভালো করে পড়ে দেখবেন, বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় দলের হাতে পায়ে শেকল পরানোর নানান রকম কায়দা কারখানা এখানে করা হয়েছে। আপনি ঠিক করে দিবেন আমার নেতা কে হবে, আপনি ঠিক করে দিবেন আমার রাজনৈতিক দর্শন কি হবে, আপনি ঠিক করে দিবেন আমার মতামত কি হবে। এটা কোনো গণতন্ত্রের কথা হলো? আপনারা ঠিক করে দিচ্ছেন আম বা জাম বা কাঁঠাল খেতে হবে, আমি তো খেতে চাই, আপেল খেতে চাই। তা আপনারা দিচ্ছেন এনসিপি, জামাত বা বিএনপি দিতে হবে, আপনি আওয়ামী লীগকে ভোটেই দাঁড়াতে দিবেন না কেন? আপনি জাতীয় পার্টিকে ভোটে দাঁড়াতে দিয়েছেন, জাতীয় পার্টিকে লাল কার্ড দেখে দিয়েছিল, আপনি দাঁড়াতে দিতেন আওয়ামী লীগকে, জনগণ তাকে লাল কার্ড দেখিয়ে দিত, আপনি সেই বন্দোবস্তটা রাখছেন না কেন? এত ভয় কিসের? কাজেই গণতন্ত্রের কথা বলবেন আর আপনি বিভাজিত সংস্কৃতি দাঁড়িয়ে বলবেন যে না অমুক ফ্যাসিস্ট, তাহলে জামাতে ইসলামী কি? যারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সে আজ প্রধান বিরোধী দলের আসনে বসে, আর আপনি যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় তাকে আপনি ফ্যাসিস্ট বলে, আপনি আইনের শাসনের, এই হচ্ছে পরিণতি আমাদের। কাজেই আপনি যুক্তির মধ্যে থাকতে হবে। কিন্তু আমি কখনোই বলছি না যে হত্যা করেছেন, যে অপরাধ করেছেন তাকে আপনি মাফ করে দেন। তার মানে এই যে রাজনৈতিক অস্থিরতা কিংবা এই যে বিভাজিত রাজনীতি, এই যে একটা পরিকল্পনার মধ্যে দিয়ে সংসদে অস্থিরতা বজায় থাকুক, কিংবা বিরোধী দল 2 মাসের মাথায় রাজপথে নেমে যাক, একটা অস্থিরতা তো চলছে। এটা আসলে অস্থিরতা না, এর দায় কি আসলে অন্তর্বর্তীকালীন? আপনি এখন যতই তার হুঙ্কার করুক না কেন, এটা বিরোধী দল শিখেছে যে আরো বড় হতে হলে আওয়ামী লীগ হতে হবে। 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ বলেছিল এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না, সূক্ষ্ম কার্যক্রম হয়েছে ধাক্কা দিয়ে ফেলে দেব। এই যে আওয়ামী লীগের কাছ থেকে শিখে এখন তারা ধাক্কা দিয়ে ফেলে দিতে চাচ্ছে। এই সমস্ত হুঙ্কার দুনিয়া জামাতের
হুঙ্কার ধ্বনি আর আওয়ামী লীগের হুঙ্কার ধ্বনি এক নয়, বা বিএনপির হুঙ্কার ধ্বনি এক নয়। আওয়ামী লীগ বা বিএনপির যে রাজনীতি, যাদের যে প্রাতিষ্ঠানিকীকরণ, সেইটার সাথে জামাতের এই রাজনীতি মেলানো যাবে না। আপনি যতই জামাত এনসিপি করুক না কেন, এনসিপির ভবিষ্যৎ সম্পর্কে আপনি জানতে চাইলেন, এনসিপি যা করেছে তা যদি এভাবে অব্যাহত রাখতে চায়, আদর্শহীন রাজনীতির চর্চা যদি তারা করে, তাদের ভবিষ্যৎ হবে ফ্রিডম পার্টির মতো বা জাতীয় পার্টির মতো। সরকারি সমর্থনে কখনোই রাজনীতি করা যায় না। আপনি জানতে পারেন এখন তো এনসিপি সরকারি সমর্থন পাচ্ছে না, সরকারি সমর্থন পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারি সময়। তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এখন সে জামাতের সাথে গেছে, জামাতের আদর্শে, সাম্প্রদায়িক আদর্শে এই দেশে রাজনীতি বেশি দূর যাবে না। অসংখ্য ধন্যবাদ মাহবুব আজিজ। 30 সেকেন্ডে, তারও কম সময়ে আপনার শেষ প্রত্যাশাটা জেনে যেতে না, চাই। আমি শেষ প্রত্যাশাটা হলো যে অনেক মানুষের রক্তের বিনিময়ে তো জুলাই অভ্যুত্থান হয়েছিল। সেই জুলাই অভ্যুত্থানের যে আমরা যদি বলি যে বাংলাদেশকে একটা টেকসই গণতন্ত্রের পথে হাঁটার জন্য যে পরিবেশটা করা দরকার, সেটি বিএনপি এখন চালকের আসনে আছে। বিএনপি সেই উদ্যোগ গ্রহণ করবে এবং সেইখানে জামাত এবং বা বিরোধী দলের ভূমিকা যদি এই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো অন্তরায় হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান, উনি যেটা বলেছেন, সেটা হতে পারে, সেই আশঙ্কা থেকে যাবে। তো ফলে আমরা চাই যে বিএনপি তাদের এই চালকের আসনে থেকে বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় এবং বাংলাদেশকে একটা প্রাণবন্ত সংসদ শুধু নয়, একটা রাজনৈতিক হানাহানি মুক্ত বাংলাদেশ কার্যকর সংসদ, শব্দটা আমি ভুল বলেছি, কার্যকর সংসদ, প্রাণবন্ত এবং একই সাথে কার্যকর। অসংখ্য ধন্যবাদ মাহবুব আজিজ এবং অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।